আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। আচ্ছা, আমরা 11-এ রাসায়নিক সাম্য এই চ্যাপ্টারটা পড়েছিলাম। তো 11-এ রাসায়নিক সাম্য পড়তে গিয়ে আমরা দেখেছি যে কোনো বিক্রিয়ার রেট বা হারকে বোঝাতে গেলে আমাদেরকে ভরক্রিয়ার সূত্রের সাহায্যে সেটা বোঝাতে হয়। যেমন একটা বিক্রিয়া আমরা এখানে এক্সাম্পল লিখছি, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, সেখান থেকে হয়েছে 2 অ্যামোনিয়া। এই বিক্রিয়াটার রেট অফ দ্য রিয়াকশন যদি আমরা লিখতে যাই, আমাদের 11-এর অনুসারে আমরা কি লিখব? ভরক্রিয়া সূত্র অনুসারে, দ্যাট ইজ কে ইন্টু কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন ইন্টু কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন টু দি পাওয়ার 3। ঠিক আছে, এটা ছিল আমাদের একটা ভরক্রিয়া সূত্র অনুসারে কোনো বিক্রিয়ার রেট বা বিক্রিয়ার হার নির্ণয় করার পদ্ধতি। কিন্তু এক্সপেরিমেন্টালি যখন আমরা কোনো বিক্রিয়ার কাজ করি তখন কিন্তু পার্টিকুলারলি এই ইকুয়েশনের সঙ্গে এই রেটটা মেলে না। ঠিক আছে, কেন? তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা এই যে এখানে যে কোএফিসিয়েন্ট যেটাকে ব্যবহার করছি, এই কোএফিসিয়েন্টটা কিন্তু ব্যবহার করা যায় না। আসলে যে রেট ইকুয়েশন যেটা আসে সেটা এইরকম, রেট ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন to the power alpha into concentration of hydrogen to the power beta, যেখানে আলফা এবং বিটা এরা হচ্ছে কি বিক্রিয়ার ক্রম। ঠিক আছে, এই বিক্রিয়ার ক্রম ব্যাপারটা আমরা একটু পরেই আলোচনা করব। তার আগে আমরা কয়েকটা জিনিস একটু আলোচনা করে নিই। যেমন প্রথম হচ্ছে যে রেট কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বলতে আমরা কি বুঝি? কোনো রাসায়নিক বিক্রিয়ার হারটাকে আমরা লেখা হয় যেভাবে, সেটা হচ্ছে এইরকমভাবে। যেমন আমি এই বিক্রিয়াটির ক্ষেত্রে যদি লিখি, সেটা হচ্ছে কি মাইনাস বি অফ কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন, সরি এটা নাইট্রোজেন না, হাইড্রোজেন হয়ে গেছে, কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন বাই ডিটি। আবার হাইড্রোজেনের রেসপেক্টে যদি লিখি তাহলে লিখবো এরকম ভাবে, মাইনাস বি অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন ইন্টু ডিটি, আর এর সামনে থাকবে 1/3। একই রকম ভাবে সমান সমান 1/2 ইন্টু ডি অফ কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া বাই ডিটি। তার মানে আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমি একটা বিক্রিয়ার হারকে তাদের রিঅ্যাকট্যান্ট আকারে প্রকাশ করতে পারি, আবার প্রোডাক্ট আকারেও প্রকাশ করতে পারি। যদি রিঅ্যাকট্যান্ট আকারে প্রকাশ করি তখন আমরা সবসময় এরকমভাবে লিখব যে ইউনিট সময়ে, একক সময়ে নাইট্রোজেনের বা রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের কতটা পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে তার রেট। যেমন আমরা জানি যত সময় যাবে তত আমাদের এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা কমতে থাকবে আর অ্যামোনিয়ার কনসেন্ট্রেশনটা বাড়তে থাকবে। যেহেতু নাইট্রোজেন এবং হাইড্রোজেনের কনসেন্ট্রেশনটা কমতে থাকবে সেই জন্য আমরা কিন্তু এখানে একটা মাইনাস সাইন দিয়েছি রিঅ্যাকট্যান্টের ক্ষেত্রে, এবং কোএফিসিয়েন্ট যেটা থাকবে সেই কোএফিসিয়েন্টগুলো সবসময় 1/, হয়ে যাবে। যেমন নাইট্রোজেনের এখানে কোএফিসিয়েন্টটা 1, তাই আমি এখানে দেইনি, কিন্তু এখানে যেমন হাইড্রোজেনের একটা কোএফিসিয়েন্ট 3 আছে, সেই জন্য আমি এখানে 1/3 লিখেছি। আবার এই মাইনাস সাইনটা দেওয়া হয়েছে কেন? মাইনাস সাইনটা দেওয়া হয়েছে বোঝানোর জন্য যে সময়ের সঙ্গে সঙ্গে এদের গাঢ়ত্বটা আস্তে আস্তে করে কমতে থাকবে। যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে আমি কিন্তু কোনো মাইনাস সাইন দেইনি, কেন? সময়ের সঙ্গে সঙ্গে অ্যামোনিয়ার গাঢ়ত্ব কমবে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে অ্যামোনিয়ার গাঢ়ত্ব বাড়বে, সেই জন্যই আমি কিন্তু এখানে সেটা প্লাস রেখেছি, এবং এর কোএফিসিয়েন্টটা যেহেতু 2 সেটাকে 1/2 লিখেছি। তাহলে কোনো একটা রিঅ্যাকশনের রেটকে আমরা রিঅ্যাকট্যান্টের আকারেও প্রকাশ করতে পারি, আবার প্রোডাক্টের আকারেও প্রকাশ করতে পারি। এবং রিঅ্যাকট্যান্টের আকারে প্রকাশ করো বা প্রোডাক্টের আকারে প্রকাশ করো, রেট বলতে আমি কি বুঝবো? যে একক সময়ে কোনো একটা রিঅ্যাকট্যান্টের গাঢ়ত্ব কতটা হ্রাস পাচ্ছে। বা প্রোডাক্ট আকারে যদি প্রকাশ করি তাহলে কি বলবো? একক সময়ে কতটা প্রোডাক্ট তৈরি হচ্ছে বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন কতটা বৃদ্ধি পাচ্ছে, সেটাই হচ্ছে সেই বিক্রিয়ার রেট অফ দ্য রিঅ্যাকশন। আচ্ছা, নেক্সট আসছি বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম এটা একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। যেমন আমি এখানে যখন লিখেছি, দেখো নাইট্রোজেন টু দি পাওয়ার আলফা এবং হাইড্রোজেন টু দি পাওয়ার বিটা,
এই আলফা এবং বিটা এরা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। কোনো বিক্রিয়ার রাসায়নিক সমিত সমীকরণ দেখে সেখান থেকে কিন্তু কখনোই বোঝা যাবে না যে তার অর্ডারটা বা বিক্রিয়ার ক্রমটা কত হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, 2HI, সেখান থেকে তৈরি হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়োডিন। ঠিক আছে, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার ক্রমটা কিন্তু জিরো অর্ডার, মানে এখানে এন দিয়ে আমরা বিক্রিয়ার ক্রমকে নির্দেশ করি। বিক্রিয়ার ক্রমকে ছোট হাতের এন দিয়ে বোঝানো হয়। এন ইজ ইকুয়াল টু এখানে জিরো। তার মানে বোঝা যাচ্ছে কি যে এই বিক্রিয়াটার ক্রম হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়া। কিন্তু লক্ষ্য করে দেখো, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, ইকুয়েশনটা দেখে কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারবো না যে এইটার ক্রম শূন্য হচ্ছে। তাহলে আমাদের এই ক্রম যে ব্যাপারটা, ক্রমটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, এটা কিন্তু আমরা কোনো ইকুয়েশন দেখে বুঝতে পারবো না। আবার ক্রমের যে মান সেটা শূন্য হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, আবার ভগ্নাংশও হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো CH3CHO, এটাকে যদি আমরা 450 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করা হয়, এটাকে যদি 450 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে হিট করা হয়, সেখান থেকে তৈরি হবে কি CH4 প্লাস কার্বন মনোক্সাইড। এখানে এই ক্রমটা, অর্ডার অফ দ্য রিয়াকশন, এটা হচ্ছে একটা ভগ্নাংশ, দ্যাট ইজ 3/2। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে ক্রম হচ্ছে একটা পরীক্ষালব্ধ রাশি, যেটা কিন্তু কখনোই বিক্রিয়ার সমিত সমীকরণের উপর নির্ভর করে না। ক্রমের মান শূন্য হতে পারে, যে কোনো একটা ইন্টিজার হতে, পজিটিভ ইন্টিজার হতে পারে, নেগেটিভ ইন্টিজার হতে পারে, অথবা ভগ্নাংশও হতে পারে। আচ্ছা, নেক্সট যে জিনিসটা করবো সেটা হচ্ছে বিক্রিয়ার আণবিকতা। আণবিকতা যে জিনিসটা, এটা আণবিকতা কি বোঝাচ্ছে? একটা বিক্রিয়া সংঘটিত হতে গেলে কতগুলো মলিকুল রিঅ্যাকট্যান্টের প্রয়োজন, বা কতগুলো মলিকুল পরমাণুর দরকার, বা কতগুলো আয়নের দরকার, সেই নাম্বারটাকে বলা হচ্ছে তার আণবিকতা। আণবিকতা কিন্তু পরীক্ষালব্ধ কোয়ান্টিটি নয়। আণবিকতা হচ্ছে তুমি একটা যে কোনো বিক্রিয়ার রিয়াকশন ইকুয়েশন দেখলেই তুমি বলতে পারবে তার আণবিকতাটা কত হবে। যেমন আমার এই বিক্রিয়াটার ক্ষেত্রে ধরো নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, সেখান থেকে তৈরি হয়েছে 2 অ্যামোনিয়া। লক্ষ্য করে দেখো, এখানে 1 মলিকুল নাইট্রোজেন লেগেছে, 3 মলিকুল হাইড্রোজেন লেগেছে। তার মানে এর আণবিকতা সেটা কত হবে না, 1 + 3 দ্যাট ইজ 4। বা এই বিক্রিয়াটার ক্ষেত্রে একই রকম ভাবে 2HI থেকে যদি এখানে হাইড্রোজেন প্লাস আয়োডিন হয়, তার মানে এর আণবিকতা হচ্ছে 2। আণবিকতা হচ্ছে 2। ঠিক আছে, যেহেতু এটাই একই রকম, তাহলে আমরা আণবিকতার ক্রমের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ওই আণবিকতা এবং ক্রমের মধ্যে পার্থক্য কি? আণবিকতা এবং ক্রমের মধ্যে প্রধান যেটা পার্থক্য, ক্রম হচ্ছে একটা পরীক্ষালব্ধ সংখ্যা, পরীক্ষালব্ধ বিষয়, যেটাকে আমরা কোনো ইকুয়েশন দেখে বুঝতে পারি না। কিন্তু আণবিকতা কিন্তু কোনো পরীক্ষালব্ধ বিষয় নয়। আণবিকতাকে তুমি ইচ্ছে করলে একটা ইকুয়েশন দেখে বলে দিতে পারো যে তার আণবিকতাটা কত। আরেকটা ব্যাপার হচ্ছে, ক্রম কিন্তু শূন্য হতে পারে, পজিটিভ ইন্টিজার হতে পারে, নেগেটিভ ইন্টিজার হতে পারে, আবার ভগ্নাংশও হতে পারে। কিন্তু আণবিকতা কিন্তু কখনোই শূন্য হতে পারে না বা ভগ্নাংশ হতে পারে না। কেন? আমরা অণুর সংখ্যা সেটা কখনো হাফ হতে পারে না। হাফ অণু কি হয় না। আইদার সবসময় এটা একটা পজিটিভ ইন্টিজার হবে। ঠিক আছে, এই হচ্ছে ক্রম আর আণবিকতার মধ্যে পার্থক্য। আচ্ছা, এবার আমরা যে জিনিসটায় যাব সেটা হচ্ছে কি বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবককে আমরা কে দিয়ে প্রকাশ করি?
মনে করো এমন একটা রিয়াকশান হচ্ছে, ধরো এ থেকে একটা রিয়াকশান হয়ে বিতে যাচ্ছে, ঠিক আছে, এ থেকে বিতে যাচ্ছে, এটা একটা এর অর্ডারটা মনে করি অর্ডার অফ দ্য রিয়াকশান হচ্ছে এন। তাহলে এই বিক্রিয়ার রেটটা যদি আমি লিখতে চাই তাহলে রেট ইজ ইকুয়াল টু কি লিখবো না কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে, কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ হোল টু দি পাওয়ার এন। এবার দেখো তাহলে কে ইজ ইকুয়াল টু কি হবে না কে ইজ ইকুয়াল টু হবে রেট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ হোল টু দি পাওয়ার এন। অর্থাৎ যদি কনসেন্ট্রেশন অফ এ এটা ইজ ইকুয়াল টু ইউনিট হয়, মানে 1 মোল পার লিটার, 1 মোল পার লিটার হয়, তাহলে এই পোর্শনটা 1 হয়ে গেল। তার মানে আমি লিখতে পারি কে সমান সমান হচ্ছে রেট। অর্থাৎ কোনো রিয়াকশানের যদি রিয়াকটেন্টের কনসেন্ট্রেশনটা 1 মোল পার লিটার হয় তাহলে সেই রিয়াকশানের যে রেট হবে সেই রেটটাই হচ্ছে তার বিক্রিয়ার হার ধ্রুবকের সঙ্গে সমান। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে যে এর ইউনিটটা তাহলে কি হবে। এর ইউনিটটা যেটা হবে, প্রথমে আগে বলি আমাদের রেটের ইউনিট কি, রেট অফ দ্য রিয়াকশান। রেট অফ দ্য রিয়াকশানের ইউনিট হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে যদি এটাকে বসিয়ে দেই তাহলে যেটা আসছে দ্যাট ইজ কে ইজ ইকুয়াল টু মোল পার লিটার পার সেকেন্ড, আচ্ছা, আর ডিভাইডেড বাই এর কনসেন্ট্রেশন, যেটা কনসেন্ট্রেশন অফ এ যেটা, সেটা আমরা কি জানি, আমরা পড়েছি যে এটাকে আমরা কিভাবে প্রকাশ করি না মোল পার লিটার, আর এর যে রেট অর্ডারটা সেটা এন, ঠিক আছে। তাহলে আমার এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি দ্যাট ইজ মোল পার লিটার হোল টু দি পাওয়ার 1 মাইনাস এন ইন্টু সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের কোনো একটা রিয়াকশানের হার ধ্রুবকের ইউনিট বা একক। এবার তুমি যদি এন ইজ ইকুয়াল টু 0 বসাও, মানে একটা যদি 0 অর্ডার রিয়াকশন হয় তাহলে আমি কি করব, শুধু এই জায়গায় একটা এন এর জায়গায় আমি 0 বসাবো। তার মানে আমাদের ইয়েটা কি আসবে, ইউনিটের কে ইজ ইকুয়াল টু কি আসবে, দ্যাট ইজ মোল পার লিটার, এন এর জায়গায় আমি 0 বসিয়েছি, তার মানে এখানে শুধু 1 ইন্টু সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। যদি n ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে কে এর ইয়েটা কি আসবে না মোল পার লিটার, এখানে n এর জায়গায় 1 বসালে এটা 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে কি সেকেন্ড ইনভার্স। তার মানে দেখো এইখানে সামথিং টু দি পাওয়ার 0, তার মানে কি এটা 1 হয়ে যাচ্ছে, তো শুধু পড়ে যাচ্ছে সেকেন্ড ইনভার্স। তার মানে ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে হার ধ্রুবকের যে ইউনিটটা সেটা শুধু টাইম ইনভার্স, সেটা সেকেন্ড ইনভার্স হতে পারে। তুমি যদি এখানে সেকেন্ড নাও তাহলে সেকেন্ড ইনভার্স, যদি তুমি এখানে আওয়ার নাও তাহলে আওয়ার ইনভার্স, যদি এখানে মিনিট নাও মিনিট ইনভার্স, যেটা নেবে সেটা এখানে তাই হবে। একই রকমভাবে n ইজ ইকুয়াল টু 2, n ইজ ইকুয়াল টু 3 যাই হবে না কেন, আমি শুধু এখানে পুট করে দিলেই আমি তার যে করসপন্ডিং যে হার ধ্রুবকের যে ইউনিটটা সেটা আমি এখানে পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি একটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের যে রেট ইকুয়েশনটা কিরকম হবে। একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন আমি প্রথমে কল্পনা করে নেব। একটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের রেট ইকুয়েশন। আচ্ছা, মনে করি একটা রিয়াকশন হচ্ছে এ থেকে বি, ঠিক আছে। এর এটা একটি ফার্স্ট অর্ডার রিয়াকশন, তার মানে এখানে n ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, যখন রিয়াকশনটা শুরু হয়নি, তার মানে মনে করো যখন t সমান সমান 0 তখনও রিয়াকশনটা শুরু হয়নি, তখন মনে করো এর যে কনসেন্ট্রেশনটা ছিল সেটা ছিল স্মল a এবং বি এর কনসেন্ট্রেশন কত ছিল 0। কেন, কারণ রিয়াকশনটা তো শুরুই হয়নি, রিয়াকশন শুরু না হলে তো বি এ কোনো কনসেন্ট্রেশন আসবে না, তার মানে বি এর কনসেন্ট্রেশনটা 0। আচ্ছা, এক টাইম টি কিছুক্ষণ সময়, রিয়াকশনটা শুরু হওয়ার কিছুক্ষণ সময় পরে কি হয়েছে, আস্তে আস্তে করে এর কনসেন্ট্রেশনটা কমতে শুরু করেছে এবং কতটা কমেছে, এর কনসেন্ট্রেশন আছে a মাইনাস এক্স, আর সেই সময় বি এর কনসেন্ট্রেশন কত হয়েছে x,
ঠিক আছে, তাহলে টি ইজ ইকুয়াল টু 0 তে এর ছিল এ, এর ছিল 0, আর টি সময়ে এর কনসেন্ট্রেশন হয়েছে a মাইনাস এক্স আর এর কনসেন্ট্রেশন হয়েছে এক্স। আচ্ছা, এবার আমি যদি এর রেট ইকুয়েশনটা করি তাহলে সেটা কিরকম হবে না, যে সরি রেট ইকুয়েশনটা আমি এভাবে নেই, মাইনাস ডি অফ concentration of A by dt minus d of concentration of A by of dt সমান সমান k into concentration of A whole to the power 1। দেখো ঠিক লিখেছি কিনা, আমার এটা হচ্ছে ইকুয়েশন মাইনাস ডি অফ এ মানে কি এই এর কনসেন্ট্রেশন বাই ডিটি, মাইনাস কেন দিয়েছি যেহেতু এটা রিঅ্যাক্ট্যান্ট, সময়ের সঙ্গে সঙ্গে রিঅ্যাক্ট্যান্ট কমছে, তাহলে মাইনাস ডি এ বাই ডিটি, কে হচ্ছে হার ধ্রুবক ইন্টু কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, আর এর অর্ডার যেহেতু 1 বলেইছিলাম 1, তাহলে টু দি পাওয়ার 1, তা টু দি পাওয়ার 1 তো আর আমার দেওয়ার দরকার হয় না, 1 মানে না লিখলেও চলে। এবার আমি এই জায়গাগুলোতে এর ভ্যালুটা বসিয়ে দেবো অ্যাট টি টাইমে তার কনসেন্ট্রেশনটা কত, তার মানে এ এর জায়গায় এ মাইনাস এক্স বসাবো, তাহলে ইকুয়েশনটা কি আসবে না ডি অফ এ মাইনাস এক্স বাই ডিটি সমান সমান কে ইন্টু এ মাইনাস এক্স। আচ্ছা, এবার এইটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে যে জিনিসটা দাঁড়ায় দ্যাট ইজ মাইনাস ডি এ বাই ডিটি প্লাস ডি অফ এক্স বাই ডিটি সমান সমান কে ইন্টু এ মাইনাস এক্স। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কেন আমার টি আমি যখন রিয়াকশনটা একদম প্রারম্ভিক অবস্থায় ছিল মানে টি ইজ ইকুয়াল টু 0, তখন তার কনসেন্ট্রেশনটা ছিল স্মল এ, এবং এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। তোমরা নিশ্চয়ই জানো কোনো একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটিকে যদি আমরা ডেরিভেটিভ করি, এখানে আমি ডিটি মানে কি টি এর রেসপেক্টে আমি একে ডেরিভেটিভ করছি, যদি কোনো কনস্ট্যান্ট কোয়ান্টিটিকে ডেরিভেটিভ করা হয় তাহলে তার ভ্যালুটা কিন্তু 0 হয়ে যায়, তার মানে এই পোর্শনটা সমান হচ্ছে আমার 0, দিস ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা যদি বাদ হয়ে যায় তাহলে আমার এখানে পড়ে থাকলো কি, শুধু পড়ে থাকছে এইটা, দ্যাট ইজ dx বাই dt সমান সমান k ইন্টু a মাইনাস এক্স। আচ্ছা, আমি এটাকে একটুখানি সাজিয়ে নিচ্ছি কিভাবে না, এইভাবে করে যে dx বাই a মাইনাস এক্স সমান k ইন্টু dt, কে ইন্টু আমি কি করেছি এটাকে এখানে নিয়ে গেছি আর a মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে এসেছি। এবার আমি যদি বোথ সাইডে ইন্টিগ্রেশন করি, লিখে দেবো কি এখানে integrating both sides integrating both sides কি হবে, জাস্ট এখানে ইন্টিগ্রেশন কে হবে না, কে কেন দিলাম না, কে তো কনস্ট্যান্টের কখনো ইন্টিগ্রেশন হয় না, তাই কে আমি ইন্টিগ্রেশন সাইনের বাইরে রেখেছি, তাহলে হলো কি ইন্টিগ্রেশন dx বাই a মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু ইন্টিগ্রেশন ডিটি। এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয়, আমাদের ইন্টিগ্রেশনের একটা সূত্র আছে, সেই সূত্রে বলা হচ্ছে কিরকম মাইনাস ln a বাই a মাইনাস এক্স, সরি একটু ভুল বললাম, মাইনাস ln a মাইনাস এক্স, সরি মাইনাস, এটা হচ্ছে মাইনাস ln a মাইনাস এক্স সমান সমান k ইন্টু টি, আর এখানে ইন্টিগ্রেশন করলে সবসময় তার সাথে একটা সি দিতে হয়, যেখানে সি একটি ধ্রুবক, এটা একটা কনস্ট্যান্ট। আচ্ছা, এবার আমাদের উদ্দেশ্য হবে সি এর ভ্যালুটাকে বের করা। এবার সি এর ভ্যালুটাকে কিভাবে বের করব, আমরা এখানে টি এর একটা ভ্যালু বসাবো। দেখো এখানে টি সমান যখন 0 ছিল তখন এর ভ্যালুটা ছিল এ, স্মল এ, ঠিক আছে, তাহলে আমি এখানে টি এর জায়গায় যদি 0 বসাই তখন কিন্তু এই a মাইনাস এক্স এর জায়গায় কি বসবে, এ বসবে, স্মল এ বসবে। তাহলে দেখি আমি এখানে বসিয়ে কি হয়, লিখে দিই এখানে putting t is equal to 0, ঠিক আছে,
তাহলে কি হবে না মাইনাস ln a সমান সমান k ইন্টু 0 প্লাস c। দ্যাট মিনস c ইজ ইকুয়াল টু কি পেলাম আমরা মাইনাস ln a। ঠিক আছে, এবার এই c এর যে ভ্যালুটা আমরা পেলাম এই c এর ভ্যালুটাকে আমরা এই ইকুয়েশনে এনে পুট করব। ঠিক আছে, তাহলে কি বলবো এখানে যে পুটিং দ্য ভ্যালু অফ c ইন দ্য ইকুয়েশন, ধরো এটাকে ইকুয়েশন নাম্বার দিলাম আমি 1 ইন দ্য ইকুয়েশন নাম্বার 1। তাহলে কি পাবো দেখো তো মাইনাস ln a মাইনাস x, ঠিক আছে, সমান সমান k ইন্টু t, c এর জায়গায় পুট করব কত মাইনাস ln a। ঠিক আছে, এবার এই ln এটাকে আমি এদিকে নিয়ে আসছি, তার মানে হয়ে যাবে কি না ln a মাইনাস ln অফ a মাইনাস x, ln অফ a মাইনাস x সমান সমান k ইন্টু t। দ্যাট মিনস এখানে আমরা লিখতে পারবো কি, এগুলো সবই কিন্তু অর হবে যদি আমি লিখিনি। আচ্ছা, অর দিয়ে তার মানে এটাকে আমি কি লিখতে পারি লগের ln এর অনুসারে a বাই a মাইনাস x। কেন দেখো ln a মাইনাস ln a মাইনাস x, তাহলে আমাদের লগ ln এর সূত্রে বা লগের সূত্রে সেটা হচ্ছে কি ln অফ a বাই a মাইনাস x সমান সমান k ইন্টু t। আচ্ছা, এবার আমরা জানি কি কোনো ln থেকে যদি লগে পরিণত করতে হয় তাহলে আমাকে কি লিখতে হয় না লিখতে হয় কি ln ইজ ইকুয়াল টু 2.303 লগ, এইটা চেঞ্জ হয়। তাহলে ln এর জায়গায় আমি শুধু 2.303 লগ লিখবো। তার মানে এখানে আমি কি করব যে 2.303 log of a by a minus x is equal to k into t। দ্যাট মিনস আমার এখান থেকে যদি এটাকে আমি করি তার মানে এখানে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে k is equal to 1 by t, একটু নিচু হয়ে যাচ্ছে, 1 by t 2.303 log of a by a minus x। and এইটাই হচ্ছে আমাদের একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের সমাকলিত রূপ। ঠিক আছে, একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের রেট ইকুয়েশন হচ্ছে এটা যে k is equal to 1 by t into 2.303 into log of a by a minus x। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের সমাকলন। এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমাদের এরকম একটা কোশ্চেন আসে, অনেক সময় বলা হয় কি যে ফার্স্ট অর্ডার রেট ইকুয়েশন থেকে দেখাও যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কখনো কমপ্লিট হয় না। অ্যাকচুয়ালি দেখো আমাদের যতগুলো তেজস্ক্রিয় বিক্রিয়া হয় সেই তেজস্ক্রিয় বিক্রিয়াগুলো তোমরা জানো তেজস্ক্রিয় বিক্রিয়া একটা তেজস্ক্রিয় পদার্থ থেকে সর্বদা আলফা বিটা গামা রশ্মি নির্গত হতে থাকে এবং এই রশ্মিগুলো নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে কি হয় তার পারমাণবিক নাম্বারটা মানে পরমাণু সংখ্যাটা সেটা পাল্টে যেতে থাকে, ফলে মৌলটা একটা মৌল থেকে আরেকটা মৌলে পরিবর্তিত হতে থাকে। এই যে চেঞ্জটা এটাও কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া এবং এই রাসায়নিক বিক্রিয়াটা কিন্তু একটি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এবং এই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এটা কিন্তু অনন্ত জীবন ধরে চলতে থাকে, আজীবনকাল চলতে থাকে, এর কোনো শেষ নেই। তো এইটাই বলা হয় যে একটা ফার্স্ট অর্ডার বিক্রিয়া কখনো শেষ হয় না, কখনোই নেভার গোজ কমপ্লিশন, কোনো দিনই কিন্তু এটা ফুরোয় না, চলতেই থাকে। এটা প্রমাণ করো যে প্রমাণ করো একটি প্রথম ক্রম বিক্রিয়া আজীবন কাল ধরে চলতে থাকে। আমরা এই ইকুয়েশন থেকে এটা প্রমাণ করতে পারবো এবং সেই প্রমাণ করার জন্য আমি ঠিক এই জায়গাটা থেকে আসবো। দেখো এই যে এখানে যেটা দেয়া আছে ln a minus x is equal to kt, সেখান থেকে এলাম কি করে না ln a by a minus x is equal to kt। আমি ঠিক এইখান থেকে এটাকে শর্ট আউট করব। এটাকে একটু মুছে দিচ্ছি। এটাকে একটু মুছে আমি এখান থেকে লিখছি। দেখো আমার এখানে ইকুয়েশনটা থেকে আমি কি পেয়েছিলাম না পেয়েছিলাম ln a minus ln a minus x is equal to kt। ঠিক আছে,
আচ্ছা, এবার দেখো এটাকে আমি ওইভাবে ফর্মে লিখতে পারি, দ্যাট ইজ ln অফ a বাই a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু টি। এবার দেখো আমার উদ্দেশ্য হচ্ছে এই বিক্রিয়াটাকে যদি শেষ করতে হয়, বিক্রিয়াটা শেষ হবে তখনই যখন রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনটা জিরো হয়ে যাবে। তার মানে রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন কত, a মাইনাস এক্স। এই a মাইনাস এক্সটা যখন জিরো হবে তখনই কিন্তু আমার বিক্রিয়াটা সম্পন্ন হবে। তাহলে এই ইকুয়েশন থেকে আমি প্রথমে একে বার করার চেষ্টা করব a মাইনাস এক্স সমান কত। তাহলে a মাইনাস এক্স সমান কত সেটা যদি আমাকে বার করতে হয়, সেটা আমি কিভাবে করব? দেখো প্রথমে আমাকে এই এলএনটাকে তুলতে হবে। তো এলএনটাকে তোলার উপায় কি? এলএনটাকে তোলার উপায় হচ্ছে কি, আমরা ই টু দি পাওয়ার নেব। এলএনকে যদি তুলে দেওয়া হয় তাহলে ই টু দি পাওয়ার নিতে হয়। তার মানে এখানে এটা সমান আমি লিখতে পারি অর a by a minus x is equal to e to the power k into t। এবার দেখো আমার উদ্দেশ্য হচ্ছে a minus x টা বের করা। তাহলে আমি কি করলাম, এটাকে উল্টে দিলাম। দ্যাট মিন্স a minus x by a সমান সমান এটা তখন কি হয়ে যাবে, e to the power minus k into t। ঠিক আছে, মাইনাস এসে যাবে তখন, কারণ আমি এটাকে দুটোকে উল্টে দিয়েছি। এবার দেখো তার মানে আমি এটাকে কি লিখতে পারি না, a minus x সমান সমান a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু টি। আচ্ছা, এবার দেখো এই এই a মাইনাস এক্স কে যদি জিরো করতে হয়, তার মানে এটা যদি জিরো করতে হয়, তার মানে এইটা কি হবে না, a বাই ই টু দি পাওয়ার কে টি। মাইনাস আছে যেহেতু সেটাকে আমি 1 বাই আকারে লিখলাম, a বাই ই টু দি পাওয়ার কে টি। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই জিনিসটা তোমার জিরো হতে গেলে, এই ডান পক্ষটাকে জিরো করতে গেলে তোমাকে কি করতে হবে, এই জিনিসটা অবশ্যই কিন্তু একটা ইনফিনিটি হতে হবে, অনেক বড় হতে হবে। তাহলে ই টু দি পাওয়ার কেটি এইটা যদি সমান সমান ইনফিনিটি হয় তাহলেই কিন্তু এটা জিরো আসবে। ঠিক আছে, কারণ একে যদি আমরা ইনফিনিটি দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু তার ভ্যালুটা জিরো আসে। তাহলে এইটাকে ইনফিনিটি হতে গেলে কে এর ভ্যালু, এটা একটা কনস্ট্যান্ট, কারণ আমরা কি জানি কে হচ্ছে একটা আমাদের রেট কনস্ট্যান্ট, আমরা আগেই জানি এর একটা নির্দিষ্ট মান আছে। তাহলে এটার তো নির্দিষ্ট মান আছে, এটা তো ইনফিনিটি হতে পারে না। ইনফিনিটি হবে কোনটা, অনলি টিটা ইনফিনিটি হতে হবে। তার মানে when t is equal to infinity then e to the power k into t is equal to infinity। আর e to the power k into t ইনফিনিটি হওয়া মানেই a by e to the power k into t এটাই is equal to 0 হবে। তার মানে একটা জিনিস দেখো, এই জিনিসটাকে 0 করতে গেলে টিটাকে সবসময় ইনফিনিটি হতে হবে। অর্থাৎ কোনো একটা ফার্স্ট অর্ডার রিয়াকশান যদি অনন্তকাল ধরে চলে, ইনফিনিটি সময় ধরে চলে, তবেই একমাত্র সেটা কমপ্লিশন হবে। সেই জন্যই বলা হয় যে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশান কিন্তু কোনোদিনই কমপ্লিট হয় না। ঠিক আছে, তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কিন্তু তোমাকে ডিডাক্ট করতে দেবে যে ফ্রম ফার্স্ট অর্ডার রেট ইকুয়েশন প্রুভ দ্যাট যে ফার্স্ট অর্ডার রিয়াকশান কখনো কমপ্লিট হয় না। আচ্ছা, এবার আমরা চলে যাব একটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের অর্ধ জীবনকাল নির্ণয় করতে। আচ্ছা, অর্ধ জীবনকাল ব্যাপারটা কি, যেমন আমি একটু আগেই বলছিলাম যে এইটা একটা রিয়াকশন, ফার্স্ট অর্ডার রিয়াকশন, যেখানে n is equal to 1, এর t is equal to যখন 0 তখন এর কনসেন্ট্রেশন ছিল a, এর কনসেন্ট্রেশন 0। আবার অ্যাট টাইম t এর কনসেন্ট্রেশন হয়েছে a মাইনাস এক্স, তখন এর কনসেন্ট্রেশন হয়েছে x। এবার অর্ধ জীবনকাল বলতে আমি কি বুঝি, অর্ধ জীবনকাল, অর্ধ জীবনকাল মানে কি, এটা হচ্ছে এমন একটা সময় যখন রিয়াক্টেন্টের যে কনসেন্ট্রেশনটা তুমি প্রথমে নিয়েছিলে, রিয়াকশন হতে 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 এক সময় দেখা যাবে কি সেই প্রথম রিয়াক্টেন্ট কনসেন্ট্রেশনের অর্ধেক এসে দাঁড়িয়েছে। তার মানে তুমি শুরু করেছিলে স্মল এ কনসেন্ট্রেশন নিয়ে, একটা সময় দেখা যাবে কি তার কনসেন্ট্রেশনটা এসে দাঁড়িয়েছে কত, a/2। এইবার এই a/2 আসতে যে সময়টা লাগবে সেই সময়টাকে আমরা চিহ্নিত করি এরকম t½ বলি। এই t½ বলা হচ্ছে তার অর্ধ জীবনকাল। ঠিক আছে, তার মানে t½ যখন আসবে তখনই তার ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা a/2 হয়ে যাবে, মানে যা নিয়েছিলাম তার অর্ধেক হয়ে যাবে। এবার তোমাকে যদি বলে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের অর্ধ জীবনকাল তুমি নির্ণয় করো, কিভাবে নির্ণয় করব, প্রথমে আমি আগে এই যে ফার্স্ট অর্ডার রিয়াকশনের রেটটা সেটা একটু আমি রেট ইকুয়েশন সেটা একটু লিখে নিই। দ্যাট ইজ k is equal to 1/t into 2.303
log of a by a minus x। ঠিক আছে, তার মানে আমি এখানে বলতে পারি যে আমি এক অর্ধজীবনকাল যখন আসবে তখন আমার ইয়েটা কিরকম হবে, k ইজ ইকুয়াল টু 1/t লিখবো না, এটাকে লিখবো t হাফ। ঠিক আছে, t হাফ সমান সমান হবে 2.303 log of এই a মাইনাস x এর জায়গায় আমি কি বসাবো, এখানে a/2 বসাবো, দ্যাট ইজ a/2। ঠিক আছে, তার মানে এটাকে আমি এই লিখতে পারি কিভাবে না 1/t হাফ 2.303 ইন্টু log of 2 হয়ে যাচ্ছে। কেন, a আর নিচে আছে a/2, তার মানে a/2 যদি উপরে যায় এটা উল্টো দিকে ঘুরে যাবে, মানে 2 উপরে যাবে a নিচে আসবে, a কেটে যাবে, সেখানে থাকবে শুধু 2। এবার log 2 এর ভ্যালুটা, log 2 এর ভ্যালু কত হয় দেখো, log 2 এর ভ্যালু যেটা আসবে সেটা ক্যালকুলেটরে দেখে নিয়ে আমরা টোটাল যেটা পাবো, দ্যাট ইজ আমি t হাফ বার করছি, t হাফ সমান সমান কি হবে না 1/k ইন্টু 0.693 এর টোটাল ভ্যালুটা, মানে log 2 ইন্টু 2.303 মিলে হবে কি 0.693। ঠিক আছে, তার মানে t হাফ এটা ইজ ইকুয়াল টু কি হবে 0.693/k। এইটাই হচ্ছে আমাদের অর্ধজীবনকালের মানে ইকুয়েশন। এখান থেকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের অনেক সময় অঙ্ক করতেও কাজে লাগবে। অনেক সময় এরকমভাবে একটা কোশ্চেন দেয় যে দেখাও যে ফার্স্ট অর্ডার বিক্রিয়ার অর্ধজীবনকাল কখনোই বিক্রিয়কের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে না। তো এটা তো আমরা খুব সহজেই বুঝতেই পারছি যে একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের অর্ধজীবনকাল আমরা এখানে দেখেছি। এই অর্ধজীবনকালটা কিন্তু কোনো কনসেন্ট্রেশন অফ এ কিছুই নেই, মানে এখানে কিন্তু শুধু আছে রেট কনস্ট্যান্ট আর 0.693 যেটা একটা কনস্ট্যান্ট। অতএব এটা কিন্তু কখনোই কনসেন্ট্রেশনের উপর, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ইয়া। এর পরের আমরা যেটা পড়বো, পরের ভিডিওতে আমি দেখাবো যে সেখানে আমরা আর্হেনিয়াস ইকুয়েশন পড়বো। আর্হেনিয়াস ইকুয়েশনে দেখবো যে আমাদের রেট কনস্ট্যান্টটা সেটা কিভাবে আমাদের এই টেম্পারেচার উপর নির্ভর করে। ঠিক আছে, ব্যাস।